আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 ব্যাচ। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস করাবো। অলরেডি আমরা একটা ক্লাস করিয়েছিলাম, সেখানে আমরা পার্শ্ব স্পিচের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপর তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে ভাইয়া আর আপনি বেসিক বিষয়গুলো পড়ায়েন না, এগুলো খামাখা পড়াচ্ছেন, এগুলো পড়ালে আমাদের কোনো লাভই হয় না। সেই জন্য আমি তোমাদের কথা মতো আর বেসিক বিষয়গুলো আর পড়াবো না। সো আমি তোমাদের মেইন পড়ায় চলে এসেছি, এবং এই মেইন পড়ার মাধ্যমে আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবা। সো আমি আশা করি যে তোমরা যে জিনিসটা চাচ্ছিলে সেই জিনিসটাই এখন তোমাদেরকে দিতে পারবো। তাহলে এখন থেকে আমরা আর বেসিক বিষয় শিখবো না, আমরা শিখবো যে বিষয়গুলো তোমাদের বেশি প্রয়োজন, যেটা তোমাদের সিলেবাসে আছে সেই জিনিসগুলো। সো এই জন্য আমরা এটা শুরু করছি। সো তোমরা যারা আছো আমাকে একটু কাইন্ডলি কমেন্টে বলবা যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। সবকিছু ক্লিয়ার যদি শোনা যায় তাহলে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিবা। এরপরই আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসের শুরু করব ইনশাআল্লাহ। সো আমি কয়েক মিনিট সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা সবাই জয়েন করে ফেলবা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা এ টু জেড জানাতে হবে, জানালেই ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছো? কথা শোনা যায়? ইংরেজি সেকেন্ড পেপার খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই জয়েন করছো। আচ্ছা, কারা কারা জয়েন করছো একটু দেখি আমি। তো আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে মেঘ শেখ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রাহাত ইসলাম জয়েন করেছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই তোমরা জয়েন করছো এই লাইভ ক্লাসে। তো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবা, কারণ তোমরা যত তাড়াতাড়ি জয়েন করবা আমাদের ক্লাসটাও ঠিক তত তাড়াতাড়ি শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা একটু ওয়েট করি তোমাদের জন্য, যাতে করে আমরা আজকের এই ক্লাসটা ভালো করে নিতে পারি ইনশাআল্লাহ। এবং এই ক্লাসের মধ্যে আরেকটা কথা, সেটা না বললেই নয়, তোমরা সবাই একটু কষ্ট করে সুন্দর করে একটা খাতা নিবা, এবং এই খাতাটার মধ্যে যা যা আমি লিখতে বলবো সবকিছু তুমি লিখবা। ঠিক আছে? এই খাতার মধ্যে আমি যা লিখতে বলবো সেই জিনিসটাই তুমি কি করবা? লিখবা। ঠিক আছে? তাহলে খাতা নিবা আর হচ্ছে কলম নিবা, আর যা লিখতে বলবো সেই জিনিসটা লিখবা। খাতা ও কলম নিয়ে বসছো কে কে আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছে। ডালিয়া জয়েন করেছে, রাহাত বলেছে অল ক্লিয়ার, শোয়েব জয়েন করেছে, সোহাইবুর রহমান সোহাগ জয়েন করেছে, আব্দুল মুক্তি মুকিত রাফি জয়েন করেছে, রেহানা পারভিন জয়েন করেছে। এছাড়া অনেকেই দেখতে পাচ্ছি তোমরা জয়েন করছো। ঠিক আছে? তো তোমরা যারা যারা জয়েন করছো তাড়াতাড়ি। আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, সোহেল জয়েন করেছে, জিহাদ জয়েন করেছে। এছাড়া আরো অনেকেই তোমরা জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? সালাম দিচ্ছ, জয়েন করছো, সবাই খাতা কলম নিয়ে বসছো? তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি নাকি একটু ওয়েট করব? অনেকেই তাড়াতাড়ি জয়েন করতে পারতেছো আমি দেখতে পাচ্ছি। সো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, তাহলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি। ঠিক আছে? আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এটা কোথায় আসে? এটা হচ্ছে পরীক্ষার মধ্যে এভাবে থাকে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এভাবে আসবে স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। অর্থাৎ এটা পরীক্ষার 3 নম্বরে থাকে, অর্থাৎ 3 নম্বর যে দাগ আছে সেই দাগে হচ্ছে আমাদের কি স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ দেওয়া হয়। এবং এই স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ হচ্ছে 5 নম্বর, আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় 5 নম্বর। এবং উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সের যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর অর্থ অনুযায়ী আমাদের কি করতে হবে? এখানে ওয়ার্ড গুলো বসাতে হবে। সো পরীক্ষায় কিভাবে আসবে? ঠিক এইভাবে, এইভাবে হচ্ছে বক্স দেওয়া থাকবে। এই বক্সের মধ্যে 10টা ওয়ার্ড থাকবে, আর এখানে 10টা গ্যাপ থাকবে। তো এই 10টা গ্যাপের মধ্যে 10টা ওয়ার্ড বসাতে হবে। সো আজকে আমরা শিখবো কিভাবে এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো খুব সহজেই আমরা শিখতে পারি, এবং আমরা কোনো অর্থ না জেনেও কিভাবে আমরা এগুলোর উত্তরগুলো লিখতে পারি। সো এই জিনিসটাই আমি তোমাদেরকে আজকের এই ক্লাসে শিখিয়ে দেবো ইনশাল্লাহ।
এরপরে আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা খুব সহজেই এটা শিখতে পারবে। ঠিক আছে, প্রস্তুত সবাই? সবাই কি প্রস্তুত আছো? যদি প্রস্তুত থাকো আমাকে জানাও। সবাই কি প্রস্তুত? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের টেকনিক 1। সো আমি যা বলবো সব খাতায় লিখবা, যে লিখবা না সে ঠকবা। ঠিক আছে, যা বলবো সব লিখবা, যে লিখবা না সে ঠকবা। ঠিক আছে, তাহলে কি হবে, প্রথমে এটা লিখতে থাকো। টেকনিক 1, এটা লিখো। লেখার পরে লিখো প্রথমে গ্যাপ থাকলে, প্রথমে কি থাকলে গ্যাপ, যদি প্রথমে কোনো সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। তাহলে আমরা কি শিখলাম, যদি একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, কি থাকে, গ্যাপ থাকে, তাহলে আমাদেরকে তিনটা বিষয়, কয়টা বিষয় ভাইয়া? তিনটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে আমরা গ্যাপ দেখি তাহলে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কমেন্টে বলো তো সবাই কয়টা বিষয়? যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয় সবাই বলো, কমেন্ট আমার সাথে সাথে বলো, জোরে জোরে বলো। যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। কয়টা বিষয়? তিনটা বিষয়। তাহলে একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে কয়টা বিষয় মনে রাখতে হবে? সবাই বলো কমেন্টে, তাড়াতাড়ি বলতে হবে, না বললে হবে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই লিখছো তিনটা বিষয়। লামিয়া আক্তার লিখছে, ফাহিম লিখছে, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি রিদিতি লিখছে, আমি দেখতে পাচ্ছি মিমি লিখেছে, আমি দেখতে পাচ্ছি লাখন দাস লিখেছে, প্রজাপতি প্রজাপতি লিখেছে, কাশপিয়া লিখেছে, আমি দেখতে পাচ্ছি ভাইয়া টাইগারের ছবিটা দেওয়া হয় নাই, কারণ টাইগারের ছবি দিলে নামাজ হয় না, কারণ পশু পাখির ছবি থাকলে নামাজ হয় না, এই জন্য এটাতে আমি দেই নাই। ঠিক আছে, এই জন্য আর কি দেই নাই। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এটা জিনিসটা বুঝতে পারছি, যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হয়। কয়টা বিষয়? তিনটা। কয়টা বিষয়? তিনটা বিষয় মাথায় রাখতে হয়। ক্লিয়ার? এখন আমরা শিখবো যে তিনটা বিষয় কি কি। 1 নাম্বার ইট, 1 নাম্বার ইট, 1 নাম্বার কি ভাইয়া? ইট, মাথায় রাখো। 1 নাম্বার কি? ইট। 2 নাম্বার দেয়ার, 2 নাম্বার দেয়ার, 3 নাম্বার হোয়াট ইফ। তাহলে আমার সাথে সাথে সবাই বলো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হয়। 1 নাম্বার ইট, 2 নাম্বার দেয়ার, 3 নাম্বার হোয়াট ইফ। অর্থাৎ আমরা যদি দেখি কোনো সেন্টেন্স শুরু হয়েছে গ্যাপ দিয়ে, এর মানে সেখানে এই তিনটা বিষয় বসতে পারে। 1 নাম্বার ইট হবে, 2 নাম্বার দেয়ার হবে, 3 নাম্বার হোয়াট ইফ হবে। বলো ঠিক কি না? তাহলে আমরা কি বুঝতে পারছি, আমরা তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যদি সেন্টেন্সের প্রথমেই গ্যাপ থাকে তাহলে তিনটা বিষয় মাথায় আনতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। এখন আমরা শিখবো যে এই তিনটা বিষয়ের মধ্যে উত্তর কখন কোনটা হবে। বলো ঠিক কিনা? তাহলে এখন আমরা কি শিখবো, যে তিনটা বিষয়ের মধ্যে উত্তর কখন কোনটা হবে এই জিনিসটা শিখতে হবে। এতটুকু ক্লিয়ার? লিখা শেষ? এতটুকু লিখতে পারছো কে কে বলো, এতটুকু লিখছো কে কে? আমি লিখার জন্য সময় দিচ্ছি, তাহলে আবার বলো যে লিখতে দেই না। বলো, লিখার জন্য সময় দিলাম, আমাকে বলো যে ক্লিয়ার কিনা। এই তিনটা বিষয় ক্লিয়ার? ইট, দেয়ার, হোয়াট ইফ। ইট, দেয়ার, হোয়াট ইফ। ইট, দেয়ার, হোয়াট ইফ। কয়টা বিষয়? ঠিক আছে, লিখছো? আচ্ছা, অনেকে বলছে লিখা শেষ। এবার ইট কখন বসে? যদি এই সেন্টেন্সের পরে, মানে অর্থাৎ গ্যাপের পরে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে শুধু বস্তুকে বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো? তখন আমরা বসাবো হচ্ছে ইট। ইট কখন বসাবো? যদি কোনো বস্তুকে বোঝায়, অর্থাৎ যার জীবন নাই এইরকম কোনো কিছুকে বোঝায়, তখন আমরা কি বসাবো? তখন আমরা বসাবো, তাহলে আমরা বসাবো ইট। তাহলে আমরা কি বসাবো? ইট। ইট কখন বসাবো? যখন আমরা দেখবো যে কোনো ব্যক্তি না, কোনো বস্তু অথবা জীবন না এমন কোনো কিছু বোঝাচ্ছে, তখন আমরা ইট বসাবো। এতটুকু ক্লিয়ার? 1 নাম্বারটা কি ক্লিয়ার হইছো? কখন ইট বসাবো? যখন সেন্টেন্সের মধ্যে কি থাকবে, ধরো আছে টেবিল, ঠিক আছে, টেবিলের তো জীবন নাই। ধরো আছে হলো কি, ধরো আছে বুক, বুকের কি জীবন আছে? নাই। ধরো এইরকম যেগুলোর জীবন নাই, তো এই জিনিসগুলো যদি সাবজেক্ট হিসাবে থাকে তাইলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, বা সেই জায়গায় যদি থাকে তাহলে আমরা কি বসাতে পারি, আমরা হচ্ছে তখন ইট বসাবো। ঠিক আছে, আর দেয়ার কখন বসাবো এটা শিখবো। হ্যাঁ, বস্তু হলে ইট,
ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা 2 নাম্বার, ব্যক্তি বা প্রাণ আছে এরকম বুঝাবে, অর্থাৎ ধরো একজন মানুষ যে কিনা জীবিত বা তার প্রাণ আছে বা যে কোনো যার জীবন আছে এরকম কোনো কিছু যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, সেই ক্ষেত্রে আমরা দেয়ার বসাবো। তাহলে দেয়ার কখন বসাবো, ধরো একজন কিং রাজার কথা বলছে, তাই না, রাজা কি অবশ্যই জীবিত ব্যক্তি, তাহলে রাজার ক্ষেত্রে আমরা কি বসাবো, অবশ্যই আমরা সেখানে দেয়ার বসাবো। ঠিক আছে, কি বসাবো, দেয়ার বসাবো, বুঝছো। আবার ধরো সেন্টেন্সের পরে যদি ধরো তুমি দেখো যে আর আছে অথবা দেখো যে ওয়ার আছে, ঠিক আছে, এরকম যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা কি বসাবো, সেখানে দেয়ার বসাবো। ঠিক আছে, আর ধরো ইজ, হ্যাঁ, তারপর ধর হচ্ছে তোমার ওয়াজ, এগুলো যদি থাকে, ঠিক আছে, তাইলে আমরা সেক্ষেত্রে ইট বসাইতে পারি, বাট অবশ্যই আমরা বস্তু ব্যক্তি জিনিসটা খেয়াল রাখবো। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হইছো? ঠিক আছে, আচ্ছা এতটুকু লিখা শেষ। এরপরে যদি একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখি যে ধরো একটা গ্যাপ আছে, গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে, পরেই হচ্ছে একটা ভার্ব আছে, ভার্বের পরে একটা অবজেক্ট আছে, অবজেক্টের পরেই হলো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ধরো এই সিরিয়ালে কোনো সেন্টেন্স আছে, সেন্টেন্সটা কেমনে আছে, প্রথমেই গ্যাপ আছে, তারপরেই সাবজেক্ট, তারপরেই ভার্ব, পরেই অবজেক্ট, পরেই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। সো এই সিরিয়ালে যদি আমরা দেখি তাইলে আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি যে এখানে আমাদেরকে অবশ্যই হোয়াট ইফ বসাইতে হবে। যখন আমরা প্র্যাকটিস করব এখন এখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই তিনটা সবাই লিখছো, সবাই লিখছো কিনা বলো। তাহলে আমরা কি বুঝাইলাম, যদি সেন্টেন্সের প্রথমে কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে তাহলে আমরা ইট বসাবো, যদি সেন্টেন্সের মধ্যে কোনো ব্যক্তি যার প্রাণ আছে বা জীবিত এরকম বোঝায় তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব, দেয়ার ব্যবহার করব। আর হোয়াট ইফ কখন, যখন একটা সেন্টেন্সের শুরুতে গ্যাপ, এরপরেই সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপর অবজেক্ট, বাট লাস্টে একটা প্রশ্নবোধক আছে, এইরকম বুঝাইলে তখন হোয়াট ইফ। ক্লিয়ার হইছো কে কে, ক্লিয়ার হইছো কে কে, এবার বলো আমাকে ক্লিয়ার লিখা শেষ, যাদেরা ক্লিয়ার হইছে এবং লিখা শেষ আমাকে জানাও, কারণ আমার তো ভাইয়া পড়াইতে হবে, তাই না, এটা আমি বুঝাই দিতে হবে, তো একটু তাড়াতাড়ি লিখে দিলে ভালো হয়। যারা লিখছো একটু ডান লেখো যে ভাই লিখছি স্যার, বুঝছো, কারণ তোমাদেরকে লিখতে সময় দিতে হবে, নাহলে তো তোমরা বুঝবা না, তাই না, তো একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবা, আবার স্লাইড দিলে তখনও লিখতে পারবো। এবার একটু নিজেরে যাচাই করি যে আসলে আমি কতটুকু শিখছি। যেমন 1 নাম্বারটা খেয়াল করো, আমি বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে যদি গ্যাপের পরে ইজ থাকে তাইলে ইট হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই না, তাহলে ইজ আছে যেহেতু একটা আছে। তার ব্যাপারে এখানে হচ্ছে সাউন্ডের কথা বলা হয়েছে, তাই না, সাউন্ডের তো আর কোনো জীবন নাই, জীবন আছে, সাউন্ডের তো জীবন নেই, আছে, সাউন্ডের কি জীবন আছে, নাই, সাউন্ডের যেহেতু জীবন নাই তাহলে আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এই যে সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, গ্যাপ আছে না, তাহলে এটা কি, এটা হলো গ্যাপ, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে গ্যাপ পাইলাম, পাওয়ার পরে আমরা কি পাইছি, যে একটা বস্তুকে ইঙ্গিত করতেছে, তাহলে সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকা মানেই তো তিনটা বিষয়, 1 নাম্বার হইলো ইট, 2 নাম্বার হচ্ছে দেয়ার, তাই না, আর 3 নাম্বার হচ্ছে হোয়াট ইফ। তাহলে এবার আমরা একটু নির্ণয় করি যে আসলে তিনটার মধ্যে কোনটা উত্তর হবে। আমরা যদি নিচের দিক থেকে যাই, হোয়াট ইফ, হোয়াট ইফ এর নিয়ম কি, প্রথমে সেন্টেন্স থাকবে, তারপরে একটা সাবজেক্ট, কিন্তু এখানে তো ভার্ব আছে, তাহলে হোয়াট ইফ তো হইবে না, তাহলে হোয়াট ইফ কাটা। তারপরে কি এখানে বোঝানো হয়েছে যে তোমার জীবিত কোনো ব্যক্তির কথা বলা হয়নি, তাই না, তাহলে এখানে যেহেতু ইজ আছে, তারপর হচ্ছে তোমার জীবন নেই এরকম বুঝাইছে, তাহলে এটা হবে না, কারণ জীবন নাই যেহেতু দেয়ার হবে না, তাহলে ইট হবে। তাহলে ইটের ক্ষেত্রে কি হবে, উত্তর ইট। এটা ক্লিয়ার, বুঝছো, এটা বুঝছো কে কে, এটা বুঝছো সবাই, এটা বুঝছো, তাহলে এটা কি হবে, এটা ইট হবে, এটা সবাই বুঝছো আমার মনে হয়, বুঝছো। এর পরেরটা আমরা করি, আরেকটা এক্সারসাইজ করি, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের, তোমাদের আসলে ক্লিয়ার না করে দিলে হবে না, তাই না, তাহলে একটু ক্লিয়ার করে দে। এর পরেরটা দেখো, এর পরেরটা হচ্ছে দেখো, এখানে খেয়াল করো, দ্য রোড হেড ইজ ব্লক, ঠিক আছে, ডিউ টু অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তারপর এখানে খেয়াল করো, এখানে সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, আমরা জানি যে গ্যাপ থাকলেই তিনটা বিষয়, সো 1 নাম্বার কি ইট, 2 নাম্বার কি দেয়ার, আর 3 নাম্বার কি হোয়াট ইজ, তাই না। তাহলে আমরা যদি প্রথমটা দেখি ইট, কোনো ব্যক্তিরে বোঝাইছে কিনা, রোড অ্যাক্সিডেন্টের কথা বলছে কিন্তু সেন্টেন্সের শুরুতেই আমরা গ্যাপ পেলো, দেখো এখানে ফুল স্টপ আছে, মানে সেন্টেন্স এতটুকু কি শেষ, শেষ হলে কি হয় আবার শুরু হইছে, তাহলে শুরুতেই গ্যাপ আছে, গ্যাপের পরেই কি আছে, একটা সাবজেক্ট আছে, তাহলে এটা হলো সাবজেক্ট,
এই ক্যান নট রিচ এতটুকু হলো ভার, তাই না? পরে এই বাকিটুকু হলো অবজেক্ট, কি অবজেক্ট, এবং লাস্টে কি আছে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন। এবার বলো তো এই তিনটার মধ্যে কোনটার লগে মিলে? তুমি আমাকে বলো তো এই সেন্টেন্সটা কোনটার সাথে মিলে যাচ্ছে? এখানে তিনটা জিনিস আছে, তাই না? তাহলে আমরা কি পাইলাম? আমি সহজভাবে বলে দিচ্ছি, আবার বুঝাই দেই। দেখো এখানে সেন্টেন্সটা খেয়াল করো। প্রথমে সেন্টেন্সে প্রথমে গ্যাপ, তাহলে আমরা শিখছি যে প্রথমে গ্যাপ আছে, হ্যাঁ। তারপরে কি আছে? এই উইটা হলো একটা সাবজেক্ট, এই যে সাবজেক্ট বসাইছি। ক্যান রিচ এতটুকু হলো একটা ভার্ব, এই যে ভার্ব বসাইছি, ঠিক আছে। আর দা এক্সাম হল অন টাইম এতটুকু হচ্ছে একটা অবজেক্ট, এবং লাস্টে একটা কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কোনটার সাথে মিললো? ইটের মধ্যে তো এগুলো কিছু নাই, তাহলে এটা কাটা। দেয়ারের মধ্যেও নাই, তাহলে আছে কিছু হোয়াট ইফ। তাহলে উত্তর কি হবে? হোয়াট ইফ। ক্লিয়ার সবাই? এক নাম্বার এতটুকু কি বুঝতে পারতেছো? মানে এখন যে আমরা প্র্যাকটিস করতেছি এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, মানে বোর্ড পরীক্ষা আসছে। আমি একটু আলাদা আলাদা করে লিখছি, বাট সবগুলো বোর্ড পরীক্ষা আসছে। এবার তুমি আমাকে বলো, আমি যেভাবে শেখাচ্ছি তুমি কি বুঝতে পারতেছো? যদি বুঝো জানাও। অনেকেই দেখি যে অভিযোগ করো যে ভাইয়ারা ভালো করে বুঝাইতে পারে না, এরকম অভিযোগ আসে। তারপরে আমি আমার লাইফে সব থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, তারপর একটু বুঝো। বলো বুঝতে পারতেছো কিনা? ক্লিয়ার? বোঝানোর টেকনিক ঠিক আছে? বুঝতে পারতেছো? আচ্ছা আমি দেখতে পাচ্ছি মুকুল ইয়েস স্যার বলেছে, ঠিক আছে। তারপর হচ্ছে রিয়াদ বলেছে 100% স্যার হোয়াট ইফ হবে, সবাই বলতেছে হোয়াট ইফ হবে। আরিফ বিল্লাহ বলছে বুঝতে পারছি স্যার। মোটামুটি সবাই যেটা বোঝাইতেছে যে স্যার তারা বুঝতে পারছে, ঠিক আছে। তাহলে তো বুঝলে তো আলহামদুলিল্লাহ, বুঝছোই। তাহলে এখন 3 নাম্বারটা তোমরা করো, দেখি কি বুঝছো তোমরা, কত ভালো বুঝছো তোমরা। বলো 3 নাম্বার উত্তর কি হবে, বলো। 3 নাম্বারটা কি হবে বলো। দেখো 3 নাম্বারটা বলো কি হবে। হ্যাঁ ইট হবে, হ্যাঁ যারা ইট বলছো সবারটাই রাইট। কেন রাইট? কারণ এই সেন্টেন্সটার মধ্যে কোনো ব্যক্তিরে বোঝাই নাই। যদি না বোঝায় তাহলে অবশ্যই ইট হবে। সো যারা ইট বলছো তাদেরটা রাইট। ক্লিয়ার? হইছে, মাশাআল্লাহ, খুব ভালো বুঝছো। এরপরে বলো এইটা কি হবে বলো। এটা বলো তো কি হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা বলো কি হবে। 4 নাম্বারটা দেখি কে পারে, সবার আগে তার নামটা বলবো আমি। আচ্ছা আমি দেখিয়ে পাচ্ছি 4 নাম্বারে, মানে এমনি লিখবা 4 এর ABC, মানে 4 এর উত্তরটা লিখবা, 4 লিখা লিখবা দেয়ার অথবা ইট অথবা হোয়াট ইফ, এভাবে লিখবা। এভাবে লেখো 4, নাহলে আমি তো বুঝবো না। 4 ইট, 4 দেয়ার, এভাবে লেখো, যেটা উত্তর হবে সেটা লিখো। যেভাবে লিখবে তারটাই ফার্স্ট কমেন্ট হিসেবে আমি ধরে নিব, কারণ বাকিটা আমি বুঝতে পারতেছি না যে কোনটার উত্তর তোমরা দিচ্ছ। আচ্ছা আমি দেখতে পাচ্ছি 4 দেয়ার, মিম বিশ্বাস সর্বপ্রথম সুন্দর করে লিখছে। 4 দেয়ার হবে, হ্যাঁ একদম সঠিক উত্তর। তারপরে উত্তর দিয়েছে, আমি দেখতে পাচ্ছি আরিফ বিল্লাহ উত্তর ভুল দিয়েছে, সে বলেছে ইট হবে। এটা ইট কখনোই হবে না, ঠিক আছে, এটা ইট কখনোই হবে না। আরে ভাই এখানে একজন বিউটিফুল প্রিন্সেসের কথা বলছে। প্রিন্সেস কি বস্তু? প্রিন্সেস কি বস্তু? গাদারে, প্রিন্সেস কি বস্তু? এটা তো জীবন ও বস্তু না। প্রিন্সেস কি? প্রিন্সেস হচ্ছে একটা ব্যক্তির নাম। আর যদি ব্যক্তির নাম থাকে তাহলে কি হবে? তাহলে অবশ্যই দেয়ার হবে, ঠিক কি না? অবশ্যই কি হবে? প্রিন্সেস যেহেতু একটা ব্যক্তির নাম এবং তার কি আছে? জীবন আছে। যেহেতু তার জীবন আছে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা সুন্দর করে এটা করে ফেলবে। এখন তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি আমি, এই বাড়ি কাজটা করবা। সেটা কিভাবে করবা? দেখবা যে পড়া খুব সহজ হয়ে যাবে। তুমি কি করবা? ধরো তুমি হলো 2026, 2025, 2023, 2022, ঠিক আছে, এই 4টা সাল। কয়টা সাল? 2026, 25, 23, 22। এই কয়টা সাল? 4টা সাল। এই 4টে সালের যে বোর্ড কোশ্চেন আছে সেখান থেকে এই 3টা প্র্যাকটিস করবা। ইট, হোয়াট ইজ, আর হলো
দেয়ার। কারণ পরীক্ষায় কিভাবে আসে এটা কিন্তু অলরেডি বলে দিছি যে একটা বক্স থাকবে, তাহলে তুমি বক্সের মধ্যে দেখবা যে এই তিনটা ওয়ার্ড আছে কিনা, যেটার মধ্যে এই তিনটা ওয়ার্ডের মধ্যে একটাও পাইবা, দুইটাও পাইবা, তিনটাও পাইবে, সেই উত্তরটা তুমি বের করার ট্রাই করবা। ঠিক আছে, তো এইভাবে 26 সালে যতগুলো আসছে, 25 সাল, 23 সাল, 22 সাল, এই টোটাল 4টা সালের কি করবা, উত্তরগুলো লিখবা, লিখে ছবি তুলে গ্রুপে পোস্ট করবা, মানে উত্তরগুলো খাতায় লিখবা, লিখে ছবি তুলে পোস্ট করবা। ঠিক আছে, এখন বোর্ড কোশ্চেন তুমি যেমনে মন চায় সেমনে কি করো, বের করে উত্তরগুলো আমাকে সেন্টেন্সটা লিখে দেখাবা এবং ব্যাখ্যা দিবা, এবং ব্যাখ্যা দিবা যে ভাই এই জায়গায় বস্তু ছিল এই জন্য এটা লিখছি, এভাবে ব্যাখ্যা দিবা। ঠিক আছে, আচ্ছা তারপরে বলো তো এটা কি হবে, এটা কি হবে বলো তো। যেমন এখানে ইজ আছে, ইজ থাকলে তো বোঝাই যায় যে ইজ থাকলে ইটই বসে, তাই না? তাহলে এখানে কি দিবা, এখানে ইট দিবা। বোর্ড কোচিং নাই 2019 সালের আছে, এই কি নাই, সবগুলাতে আছে, উল্টাপাল্টা কাহিনী করলে খবর আছে, সবগুলাতে আছে। তাহলে এটা বুঝতে পারছো? এরপরে আমরা আরেক কয়েকটা প্র্যাকটিস, এগুলো হচ্ছে তোমরা বাড়ির কাজ, মানে এগুলো বাসা থেকে করবা। ঠিক আছে, এই যে আমি একটা দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক 2। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট মারো, এটা হলো হোমওয়ার্ক, বাড়ির কাজ নিজে করবা। ঠিক আছে, বাড়ির কাজ 2, এটা হলো নিজে করবা এবং এই উত্তরগুলো লিখে জমা দিবা, যে উত্তর কি হবে। ঠিক আছে, সবাই জমা দিবা, আমি উত্তরগুলো বলে দিব যে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। ঠিক আছে, এটা সবাই জমা দিবে, মানে কতটুকু শিখছো তুমি এটা তো আমার জানা উচিত, তাই না? যেহেতু আমি তোমাকে পড়াচ্ছি আমার তো জানা উচিত। টেস্ট পেপার আছে পুরাতন, যেই টেস্ট পেপারই হোক এটা আছে। আর কিছুদিন আগে যে পরীক্ষা হলো সেটা তো পাইছোই, প্রশ্ন পাইছো না? ওই প্রশ্নটা দেখে নিবা, ফেসবুকে তো আসবেই। ঠিক আছে, এরপর আমরা আরেকটা টেকনিক, টেকনিক নাম্বার 2 শিখবো, এটা বুঝছো? বুঝলে এবার টেকনিক 2 এ চলে আসো সবাই, বুঝলে টেকনিক 2 এ চলে আসো সবাই। যেমন আমাদের লেখা একটা বই আছে, এই বইটা হয়তো অনেকেই নিছো, তাই না? তোমরা হয়তো আমাদের এই লেখা এই বইটা দেখছো, এই যে আমাদের লেখা বই। সো এই বইটার মধ্যে আমি যেভাবে পড়াচ্ছি টেকনিক গুলো, এই বইটার মধ্যে ঠিক একইভাবে টেকনিক গুলো লেখা আছে এবং খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে এখানে টেকনিক গুলো লেখা আছে। তুমি বাংলাদেশে এই রকম কোনো বই পাইবা না। ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, এখানে বইয়ের মার্কেটিং করতেছি না, আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই বইটা হলো সম্পূর্ণ শর্টকাট টেকনিক। অর্থাৎ তুমি দেখো যে আমি একটু আগে তোমাকে একটা রুলস পড়াইলাম, এই রুলসটা কিন্তু আমরা আমাদের এই বই থেকে পড়াইছি, তাই না? এবং এই বইটার যে মেইন বিশেষত্ব সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় খুব শর্টকাটে শেখা যায়। ধরো তোমার ন্যারেশনের সমস্যা, তোমার ধরো কানেক্টরের সমস্যা, মডিফায়ারের সমস্যা, এরকম আছে না, বিভিন্ন টপিকের সমস্যা আছে না, সেই টপিক গুলো খুব সহজ ভাবে, মানে এই বইয়ের মধ্যে কোনো রুলস নাই, খালি টেকনিক আছে। এই টেকনিক গুলোর মাধ্যমে খুব সহজ ভাবে তুমি যে কোনো বোর্ডের প্রশ্ন সলভ করে নিতে পারবা। ঠিক আছে, খুব সহজ ভাবে কি করতে পারবা, কইরা নিতে পারবা। ঠিক আছে, এই বইটার মাধ্যমে, মানে দেখো বইটা খুবই একটা মানে চিকন বই, বাট এটার ভিতরে যা আছে তুমি বাংলাদেশের কোনো বইতেই এই জিনিসটা পাবা না। ঠিক আছে, এটা আমি চ্যালেঞ্জ করতেছি, কখনোই পাবো। এবং এটা হচ্ছে আমাদের এই 26 ব্যাচে সব থেকে বেশি সেল হওয়া একটা বই হচ্ছে আমাদের এই ইংরেজি ডোজ বই। তো তোমরা চাইলে এই বইটা আমাদের কাছ থেকে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এটা রকমারি থেকে শুরু করে সব জায়গায় বেস্ট সেলার বই, এটা তোমরা নিতে পারো আমাদের বই। ঠিক আছে, সো শর্টকাট শিখলে তো পরে অ্যাডমিশনে ধরা খাবো ভাইয়া। ভাইয়া তুমি হচ্ছে, আমি বলি তোমাকে, আমি বুঝাই দিচ্ছি, এই যে তুমি বললা না শর্টকাট শিখলে আসলে তুমি অ্যাডমিশনে ধরা খাবা, আসলে আমরা এখানে যে এইভাবে শিখাচ্ছি, ঠিক আছে, এখানে যেভাবে শিখাচ্ছি, এইটা শিখলে আসলে কেউ ধরা খাওয়ার কথা না। কারণ কি,
তুমি হয়তো অ্যাডমিশন সম্পর্কে কোনো আইডিয়া নাই, ওই অ্যাডমিশনেও শর্টকাট টেকনিক ব্যবহার করেই পরীক্ষায় উত্তর দিতে হয়। কারণ তোমাকে 100টা প্রশ্ন দিবে এমসিকিউ, আর সেটার জন্য 1 ঘন্টা সময় দিবে, তাহলে 60 মিনিটে কিভাবে তুমি 100টা প্রশ্ন উত্তর সঠিকভাবে লিখবা? এই জন্য তোমাকে শর্টকাট টেকনিক শিখতে হবে। যেমন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি না, আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করতেছি না, তাহলে আমরা কেমনে পাবলিক ইউনিভার্সিটিতে পাস করছি বা পাবলিক ইউনিভার্সিটি থেকে করছি? তা আমরা কিভাবে, আমরাই তো এই বইটা লিখছি, তাই না? আমি নিজেই পাবলিকিয়ান, আমি নিজেই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চান্স পাইছি, পড়ছি, শেষ করলাম। সেখানে আমি বলতেছি যে শর্টকাটের গুরুত্ব আছে, আর তুমি বলতেছো নাই। বাংলাদেশের চাকরির ক্ষেত্রে এবং অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভাই শর্টকাট শিখতেই হয়। তুমি শর্টকাট না শিখলে তুমি জীবন এত কিছু করতে পারবে না, ঠিক আছে? এত হাজার হাজার পড়া তোমার পড়া পসিবল সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্যই শর্টকাট শিখতে হয়, বাট বেসিক ধারণা থাকতে হয়, ঠিক আছে? এইটা অবশ্যই এই বইটা পড়লে তোমার বেসিক ধারণাটাও হয়ে যাবে, কারণ আমাদের এই বইতে শুধু একদম 100% সব শর্টকাট তো আছেই, পাশাপাশি যতটুকু বেসিক দরকার তোমার এইচএসসি লেভেলের জন্য ঠিক ততটুকু এখানে আছে। তুমি কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, এটা আমাদের এই বইতে আছে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখন পড়াচ্ছি আমাদের এই বইটার দাম হলো 380 টাকা বইয়ের দাম, আর ডেলিভারি চার্জটা হচ্ছে 70 টাকা। তাহলে বইয়ের দাম কত আসলো? টোটাল 450 টাকা আমাদের এই বইয়ের দাম, ঠিক আছে? সো ডেলিভারি চার্জ সহ 450 টাকা বইয়ের দাম। এই বইটা তোমরা চাইলে অর্ডার করতে পারো। আমাদের স্টুডেন্ট দেখে তোমাদেরকে বলতেছি, আবার আমরা তোমাকে জোরাজোরি করতেছি না যে এই বইটা তোমাকে কিনতেই হবে। তোমার যেই বই মন চায় তুমি নিতে পারো, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা বা তোমার ইচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। আমি পড়াই ভাইয়া, এত কাহিনী করে লাভ নাই। খেয়াল করো, দেখো একটা সেন্টেন্সের প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট। যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং এরপরে একটা গ্যাপ আছে, কি আছে? গ্যাপ আছে। তারপরে আবার একটা ভার্বের 1 নাম্বার আছে। সো এই টাইপের যদি আমরা দেখি যে একটা সেন্টেন্স শুরু হয়েছে, শুরুতেই হচ্ছে একটা সাবজেক্ট আছে, ধরো সাবজেক্ট আছে আই, পরে গ্যাপ, গ্যাপের পরেই ধরো এখানে হচ্ছে তোমার লেখা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে? এই ওয়ার্কটা হচ্ছে ভার্বের 1 নাম্বার। তাহলে খেয়াল করো, এখানে আইটা হলো একটা সাবজেক্ট, তাই না? এরপরেই কি আছে? গ্যাপ, গ্যাপের পরেই হলো ভার্বের 1 নাম্বার আছে, কি আছে? ভার্বের 1 নাম্বার, ওয়ার্কটা হচ্ছে ভার্বের 1 নাম্বার। সো এই টাইপের যদি থাকে তাহলে আমাদেরকে 5টা বিষয় মনে রাখতে হয়। কয়টা বিষয় মনে রাখতে হয় ভাইয়া? 5টা বিষয় মনে রাখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটার মধ্যে আমাদের প্রথমে একটা সাবজেক্ট এবং একটা ভার্বের 1 নাম্বার আর মাঝখানে একটা গ্যাপ, এই টাইপের যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটা করতে পারি, 5টা বিষয় মনে রাখতে পারি। এখন 5টা বিষয় কি, এটা একটু আমরা খেয়াল করি। সো 1 নাম্বার আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো হ্যাড বেটার। যদি দেখি যে সাবজেক্ট আছে, এরপরেই যদি দেখি গ্যাপ আছে, গ্যাপের পরেই যদি দেখি ভার্বের 1 নাম্বার আছে, তাহলে কয়টা? 5টা বিষয়। 1 নাম্বার হ্যাড বেটার, এটা লিখতে পারো, তোমরা লিখে রাখতে পারো, ঠিক আছে? হ্যাড বেটার, ঠিক আছে? হ্যাড বেটার। তারপরে কি? তারপর হচ্ছে উড রেদার। তারপরে কি? উড রেদার। তারপরে হ্যাভ টু। তারপরে কি? হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। তাহলে আমরা বুঝতে পারছি, যদি এই সেন্টেন্সটার মধ্যে 5টা, সরি, সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার্বের 1 নাম্বার এইরকম যদি থাকে, তাহলে আমাদেরকে 5টা বিষয় মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এই 5টা বিষয় কি, ঠিক আছে? তাহলে আমরা একটু কমেন্টে বলি, যদি কোনো সেন্টেন্সের প্রথমে গ্যাপ সাবজেক্ট থাকে, পরে হচ্ছে গ্যাপ, পরে ভার্বের 1 নাম্বার এইরকম যদি থাকে, তাহলে আমাদেরকে 5টা বিষয় মনে রাখতে হবে। 1 নাম্বার হ্যাড বেটার, 2 নাম্বার উট্রেদার, 3 নাম্বার হ্যাভ টু, 4 নাম্বার হ্যাজ টু, 5 নাম্বার হ্যাড টু। এটা লিখছো সবাই? আচ্ছা, আমরা এই যে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমরা এই লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় আমাদের একজন স্টুডেন্টকে আমরা ব্লগ দিব। আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। সে উল্টো পাল্টো কমেন্ট করতেছে, যে আমি দেখাচ্ছি, এই যে ওনার নাম আরাফাত হোসেন। তাকে আমি এই লাইভ ক্লাস চলন্ত অবস্থায় তাকে আমি কি করবো? ব্লগ দিব। দেখো, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আজকেই বইটা ক্রয় করবো। আমি তো তোমাকে ভাই বইটা কেনার কথা বলছি, যে তুমি এই বইটা কিনতেই হবে, এই বইটা না কিনলে তোমাকে আমাদের কোর্সে রাখবো না, এটা আমি বলছি? বলি নাই। জাস্ট আমি তোমাকে দেখাইলাম যেই টেকনিক পড়াচ্ছি এটাই বইয়ের মধ্যে আছে, জাস্ট এতটুকু, এটাই বলা হয়েছে।
আর কিছু বলা হয়েছে? হয় না। আমি এই যে তোমাকে লাইভ ক্লাস চলন্ত অবস্থায় সুন্দর করে কি করছি ভাইয়া, একটু ব্লক মেরে দিচ্ছি, যাতে করে তুমি আমাদের সাথে আর ক্লাস করতে না পারো এবং কোনোভাবেই তুমি কি করতে পারো না, ক্লাসটা করতে পারো না, শেষ, তোমার আমাদের ব্যাচের শেষ। ঠিক আছে? আর যতই তুমি আমাদের মেসেজ দাও, তুমি যদি আবার ভর্তিও হইতে চাও, তোমাকে আমরা ভর্তি নিব না। সো এই ধরনের বেয়াদব মার্কা স্টুডেন্টের দরকার নেই। সো তোমরা যারা দেখতেছো সবাই সতর্ক হয়ে যাও, এই ধরনের উল্টাপাল্টা কিছু বইলো না, কারণ আমরা আমাদের পড়ানোর ক্ষেত্রে কোনো ধরনের কি রাখি না, কমতি রাখি না। ঠিক আছে? তাহলে আমি ওকে কি করছি, ওকে কি করছি, ওকে আমি হচ্ছে এই গ্রুপ থেকে একদম পুরো 100% ইয়ে করে দিচ্ছি, ব্লক মেরে দিচ্ছি। ঠিক আছে? এই যে ব্যান করে দিচ্ছি স্টার আরাফাত হোসেনকে। ভালো থাকবা ভাইয়া, এবং যেখানে সব থেকে ভালো পড়ায় সেখানে পড়ো ইনশাআল্লাহ। ঠিক আছে? দিয়ে দিয়েছি ব্লক। তাহলে আসলে আমাদের কি করার, কিছু করার আছে নাই? কারণ আমি ওকে একবারও বলি না যে আমাদের এই বইটা নিতে হবে, বলছি এই তোমরাই বলো, সাক্ষ্য আছো, তোমরা সাক্ষী আছো না, আমি বলছি একবারও বলি নাই। ঠিক আছে? তাহলে আমরা যেটা পড়াচ্ছি সেটা, ঠিক আছে? কারণ হলো এইসব বেয়াদবি করার কোনো ইয়ে নাই। আমি তোমাকে বলছি বই নিতে, বলি নাই তো? আমি তোমাকে এটা বলছি যে আমাদের এই বই থেকে আছে, তুমি চাইলে এটা নিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন তোমার ভাই গ্যারান্টি দিতে যাব? তুমি বলছো যে ভাই শর্টকাট শিখলে তো ধরা করবে, আমি এটার উত্তর দিলাম, তারপরেও তুমি কেন প্রশ্ন করতেছো? এত পরিমাণ বেয়াদব তো নাই। মাত্র 310 টাকার অফারে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, অনেকেরই ভর্তি হয়েছে আমাদের এই কোর্সে, ভর্তি হয়েছে না? সো তুমি বলো তো, কোন প্রতিষ্ঠান আছে যারা 310 টাকা দিয়ে এইভাবে পড়ায় আর এতগুলো তোমাকে এত ভালোভাবে ক্লাস নিবে? বলো তো, কেউ নিচ্ছে? নেয় না। তাহলে এইভাবে না বলাই সুযোগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো, 1 নাম্বার হলো হ্যাড বেটার, 2 নাম্বার উটরেদার, 3 নাম্বার হ্যাভ টু, 3 নাম্বার হ্যাজ টু, 4 নাম্বার হ্যাড বেটু। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তো এখন আমরা একটু শিখবো হ্যাড বেটারটা আসলে কখন ব্যবহার করতে হয়। যদি সেন্টেন্সের মধ্যে কোনো ক্ষেত্রে উচিত বোঝায়, কি বোঝায়? উচিত। সেন্টেন্সের মধ্যে যদি উচিত কোনো কিছু বোঝায়, কি বোঝাবে ভাইয়া? উচিত। কি বোঝাবে? উচিত। এই উচিত কথা যদি বোঝায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই অবশ্যই এই জিনিসটা ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর হলো কি বোঝাবে? উচিত বোঝাবে। কি বোঝাবে ভাইয়া? উচিত বোঝাবে, উচিত। ঠিক আছে? যদি সেন্টেন্সের মধ্যে উচিত বোঝায়, আরেকটা মনে রাখার টেকনিক, সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি বড় হয়ে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রায় ধরো তোমার 80% জায়গায় যদি দেখো যে সেন্টেন্সটা অনেক বেশি বড়, তাহলে সেই জায়গায় উত্তরটা মোটামুটি হ্যাড বেটার হওয়ার সম্ভাবনাই 100%। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এখানে কি উচিত যদি বোঝায়, 80% সেন্টেন্সটা যদি বড় হয়ে থাকে, তাহলে আমরা সেখানে কি বসাবো? হ্যাড বেটার বসাইতে পারি। এখন হলো উটরেদার। উটরেদারের ব্যাপারটা আসলে কি, খেয়াল করো। উটরেদার কখন বসাবো? যদি সেন্টেন্সের মধ্যে দেন থাকে, কি থাকে? যদি দেন থাকে, যদি সেন্টেন্সের মধ্যে তুমি দেন এই কথাটা দেখো, তাহলে আমরা কি বসাবো? আমরা হচ্ছে হ্যাড বেটার বসাবো, নাকি? না, আমরা উটরেদার বসাবো বেটা। তারপরে দেখো হ্যাভ টু কখন বসাবো? যদি সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা হবে, সেই সাবজেক্টটা যদি বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই সাবজেক্ট বেশি মানে কি বোঝাচ্ছে না? সাবজেক্ট যদি বেশি হয় তাহলে হ্যাভ টু হবে, হ্যাভ টু হবে। কেন সাবজেক্ট বেশি হবে বা সাবজেক্ট বেশি বলতে কি বোঝাচ্ছে? যেমন খেয়াল করো, সাবজেক্ট হলো 2 প্রকার, মানে এটা আমার ইঙ্গিতে আমি বোঝাচ্ছি। এটা একটা হচ্ছে কম সাবজেক্ট, ঠিক আছে, আরেকটা হলো বেশি সাবজেক্ট। এই এই লিস্টটা মনে রাখো। একটা কি? কম সাবজেক্ট, আরেকটা বেশি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কয় প্রকার? 2 প্রকার, একটা বেশি একটা কম। সো কমের মধ্যে কি আছে? যেমন হি। হি বলতে কয়জনকে বোঝায়? একজনকে, তাহলে এটা হলো কম। তারপর হলো ইট। ইট বলতে কয়জনকে বোঝায়? একজনকে। তারপরে ধরো সি আছে, সি কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়, তাই না? তারপরে আই কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়, তাই না? তারপরে আর কি আছে? তারপরে যেমন একজনের নাম, ধরো তোমার নাম, এই নাম বলতে কয়জনকে বোঝায়? একজনকেই বোঝায়, তাই না? এই যে যে কারো নাম, এই নামটারও কি বলা হয়? ঠিক আছে? এই যে যে কারো নাম, এই নামটাকেও কি বলা হয়? কম সাবজেক্ট। তাহলে এগুলো হলো কম সাবজেক্ট। কি সাবজেক্ট? কম সাবজেক্ট। এখন যেটা আমি লিখবো সেটা হলো বেশি সাবজেক্ট। যেমন দে। দে বলতে বোঝা হলো তারা। কি? তারা। তারা মানে কি কম নাকি বেশি? বেশি।
ওই ওই মানে কি কম নাকি বেশি? বেশি মানে ওই মানে আমরা, আমরা মানে অনেক, ঠিক আছে। তারপর যেমন হলো বয়েস, মানে ধরো একটা নাউন আছে, এই নাউনের সাথে এস, ঠিক আছে, নাউনের সাথে যখন এস হয় তখন সেটাও বেশি সাবজেক্ট বোঝায়। যেমন এখানে হ্যাভ তো কখন বলবে, যদি দিয়ে থাকে সাবজেক্ট হিসাবে, বুঝছো? তাইলে আমরা যদি দেখি যে সাবজেক্টটা বেশি বোঝায়, তাহলে বেশি সাবজেক্ট গুলো কি কি, যেমন দে, উই, বয়েস, অর্থাৎ নাউনের সাথে যদি একটা এস থাকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ করা যাবে, এখন আমি যেটা শিখাচ্ছি এটা শিখো তাইলে হবে। এটা হলো স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এটা পরীক্ষায় পরীক্ষায় 3 নম্বরে থাকে। পরীক্ষায় কয় নম্বরে থাকে? 3 নম্বরে থাকে, ঠিক আছে। ক্লিয়ার হও। এখন আমি এটা এটা লিখছো, এগুলো একটু লিখে ফেলো। তারপরে দেখো, হ্যাজ টু কখন হবে? সাবজেক্ট কম বুঝালে হবে। আর এইটা হচ্ছে, এইটাও সাবজেক্টটা কম হলেই হয়। সাবজেক্ট যদি কম থাকে তাহলে এটা হয়, বাট এটা সবসময় পাস্টের ক্ষেত্রে হয়। পাস্ট টেন্স যদি থাকে সেক্ষেত্রে হয়। এটা সবাই লিখে ফেলো। সবাই কি করো, এটা লিখে ফেলো, বুঝছো? আমি ভাই আমার এন্ড থেকে চেষ্টা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সব থেকে সহজে বোঝে। ভাই তোমার লাইফ, তোমার ক্যারিয়ার আমি কেন নষ্ট করতে যাব, তাই না? আমার তো এটা কোনো এখতিয়ার পড়ে না তোমার ক্যারিয়ারকে আমি নষ্ট করব, এটা আমার কখনো এখতিয়ার পড়ে না। আমি চাই যে তোমার ক্যারিয়ারটা আরো ভালো হোক, তোমার লাইফটা আরো ভালো হোক। আমি কখনো এটা চাবো না যে তোমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাক, তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক। এটা আসলে আমি কোনোভাবেই চাই না, কখনোই চাই না। কেন চাই না? কারণ তোমার ক্যারিয়ার যদি ভালো হয়, তুমি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, তাহলে অবশ্যই তোমার জন্য ভালো, তাই না? এবং তুমি আমাকে অন্তত স্মরণ করবা, মনে রাখবা যে ভাইয়া আমাকে এরকম সুযোগ করে দিছিল, ভাইয়া আমাকে এভাবে শিখাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতেছি বা একটা ভালো জায়গায় পড়তে পারতেছি, তাই না? এখন আমি যদি তোমাকে কোনো কিছু ভাই সাজেস্ট করি, অবশ্যই সেই জিনিসটা ভালোই হবে। খারাপ হলে কি সাজেস্ট করবো বলো? অবশ্যই করবো না। এই জন্য আমি কি করছিলাম, আমি জাস্ট বলছিলাম যে আমাদের এই বইটা আছে। নাহলে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে অন্য অন্য বই কিনে ফেলবা, কেনার পর আবার আমাকে জিজ্ঞেস করে যে ভাই ইংরেজির জন্য কোন বই কিনবে। এটা সত্য কথা, তোমরা ইংরেজির জন্য জিজ্ঞেস করো যে ভাই ইংলিশের জন্য কোন বইটা কিনবো। তখন তো তোমরা এই যে একটা বই কিনে ফেলছো, তখন তোমাদের টাকা অলরেডি খরচ হয়ে গেছে। তখন আমি কি বলবো? তখন আমি যদি বলি যে আমাদের এই যে শর্টকাট টেকনিকের যে বইটা আছে এটা তুমি পড়ো, আর যেহেতু আমাদের কোর্সে আসো, তোমার অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে, চেষ্টা আমাদের কোর্সে ক্লাস করো আর এই বইটা পড়ো, তাইলে হয়ে যাবে। তখন তুমি বললো যে ভাই আমি তো অনেক আগে থেকে একটা মানে কিনে ফেলছি। তখন বলো তো এটা কি আমার লাভ? এটা তোমরাই তখন আমাকে বলবা যে ভাই আগে আগে তো আপনি বললেন না, তাই না? খেয়াল করছো তাহলে এতটুকু? আচ্ছা আমরা এটা পরে, এবার আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। এবার নিজের একটু যাচাই করি, নিজের কি করি, একটু যাচাই করি যে আসলে উত্তরগুলো কি হয়। যাচাই করা উচিত না? আমরা তো অবশ্যই যেটা শিখবো নিজের যাচাই করেই শিখবো, তাই না? ঠিক আছে, তাহলে এই যে আমি এটা তো লেকচার শিটটা দিয়ে দিব, তখন আরো ভালো বুঝতে পারবা। এখন নিজের একটু যাচাই করি। সো 1 নম্বর খেয়াল করো, সেন্টেন্সটার মধ্যে আসলে এই 5টা বিষয় কেমন হবে আমরা দেখবো। দেখো, ইউ আর সো টায়ার্ড নাও। ইউ আর সো টায়ার্ড নাও, তোমাকে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে, অর্থাৎ তুমি অনেক বেশি ক্লান্ত, তুমি এখন কি অনেক বেশি ক্লান্ত। তারপর লাগছে এখানে ইউ, তারপরে দেখো রেস্ট নাও, তাই না? তোমাকে এখন অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই তোমার উচিত কি এখন? রেস্ট নাও। এটা তো উচিত, উচিত বোঝাচ্ছে, এটা বুঝাইলো। যাই হোক, এখন আমরা বুঝাই। এইটা হলো একটা ইউ, ইউ হলো একটা সাবজেক্ট, তাই না? আমরা শিখছি যে সাবজেক্ট, সাবজেক্টের পরেই গ্যাপ, গ্যাপ আছে, পরেই হচ্ছে রেস্ট, রেস্ট হচ্ছে ভার্বের 1 নম্বর। তাহলে আমরা এই রুলসটাই তো শিখছি। যদি এইভাবে থাকে, সেন্টেন্সটা যদি এইভাবে থাকে, তাইলে 5টা বিষয় মনে আনতে হয়। সো 1 নম্বর কি আনতে হয়? 1 নম্বর আমাদেরকে হ্যাড বেটার, হ্যাড বেটার এটা আনতে হয়। হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার মানে হলো উচিত, উচিত অর্থ বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যেহেতু তোমার ক্লান্ত মনে হইতেছে, তাহলে তোমার উচিত তোমার রেস্ট নাও। এটা তো বুঝাই যায় যে ক্লান্ত সে তার দৌড়াদৌড়ি করবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি, যেহেতু এটা অল্পতে বোঝাচ্ছে হ্যাড বেটার, তাই না? এটা কি অল্প বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে উচিত অলরেডি বুঝিয়ে ফেলছে। যেহেতু এখানে উচিত বুঝিয়ে ফেলছে, তাহলে এখানে কি হবে? অবশ্যই। তারপরে আমাদেরকে 2 নম্বর আমরা শিখছি যে জিনিসটা, সেই জিনিসটাকে বলা হচ্ছে উড রেদার, উড রেদার, তাই না?
তাহলে এখানে তো উত্তর হওয়ার আর সম্ভাবনা আছে নাই, যেহেতু অলরেডি একটা উত্তর হয়ে গেছে, তাহলে এগুলো তো লেখার কোনো প্রয়োজন নেই। বাট এই যে আমি যে টেকনিকটা শিখাইছি সেটার সাথে কি মিল পাইছো? এটা কিন্তু বোর্ড কোশ্চেন ভাই। এখানে আমরা নিজেকে যাচাই করো যে অপশনটা দিছি পুরাটাই বোর্ড কোশ্চেন, পুরাটাই কি, পুরাটাই হচ্ছে বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেনের বাইরে কিন্তু কোনো কিছু প্র্যাকটিস করাচ্ছি না। এর মানে আমি যে টেকনিক শেখাচ্ছি এটা বোর্ড কোশ্চেন সলভ করা যায়, ঠিক আছে? অবশ্যই বোর্ড কোশ্চেন কি করা যাবে, সলভ করা যাবে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো 2 নাম্বারটা, এবার বলো তো এটা, এটা বলো তো, এটা কি হবে বলো তো? দেখো, তাসনাম is somewhat backward in his preparation for the coming exam. He has studied hard to get completely preparation before the exam. তাহলে এখানে কি হইতে পারে? আমি একটা শর্ট টেকনিক শিখাইছিলাম, সেন্টেন্সটা যদি অনেক বেশি বড় মনে হয় তাহলে আমরা চোখ বন্ধ করে ওই জায়গায় হেড বেটার বসায় দিতে পারি, ঠিক আছে? কি বসায় দিতে পারি? হেড প্রেসার বসায় দিতে পারি। তোমাদের প্যাচ লাগবে এক জায়গায়, সেটা কি জানো? তোমাদের প্যাচ লাগবে হচ্ছে এক জায়গায়, সেটা হলো হেড বেটার আর হলো হ্যাভ টু, এই দুইটার মধ্যেই প্যাচ লাগবে। প্যাচ লাগবে মাত্র এই দুইটার মধ্যেই, এছাড়া আর কোনোটার মধ্যে প্যাচ লাগবে না। একটা হলো হ্যাড বেটার, একটা হলো হ্যাভ টু, এই দুইটার মধ্যে প্যাচ লাগবে, ঠিক আছে? সো এই দুইটার মধ্যে প্যাচ লাগবে। যেহেতু সেন্টেন্সটা অলরেডি অনেক বড় মনে হচ্ছে না, শর্টকাট ঠিকাই দিছিলাম। যেহেতু সেন্টেন্সটা অনেক বড়, এই জন্য আমরা এখানে কি করে দিতে পারি, আমরা এখানে হ্যাড বেটার দিয়ে দিতে পারি। তুমি দেখবা যে উত্তর হয়ে যাবে, মিলে যাবে, কারণ এটা তো আমরা তো আন্দাজে বলতেছি, অনেক দিন ধরে পড়াচ্ছি না, একটা অভিজ্ঞতারও তো দাম আছে, তাই না? আর একটা কথা তোমাদেরকে বলি, আসলে উচিত তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়া উচিত। আসলে মোটিভেশনটা দিতেই হয় তোমাদেরকে, না দিলে আসলে হয় না, বুঝছো? তোমরা আসলে যেভাবে চলতেছো এভাবে আসলে আমি বুঝতে পারতেছি না যে কতদিন তুমি চলতে পারবা। তুমি একটু জিনিস খেয়াল করো, তুমি যখন এসএসসি তে পড়ালেখা করছো, স্কুলে এসএসসি পরীক্ষা দিছো, তোমার ওই বন্ধু বান্ধব গুলো কি এখন আছে? নাই। কেন নাই? কারণ তারা এক একজন এক এক কলেজে ভর্তি হয়েছে, হওয়ার পরে তারা আলাদা হয়ে গেছে। তুমি ওই বন্ধুর সাথে কোনো জায়গায় প্রাইভেট পড়ছো, তার সাথে কত ঘোরাঘুরি করছো, কত সময় নষ্ট করছো। যে বেশি ঘোরাঘুরি করছে, সময় নষ্ট করছে, সে কিন্তু এসএসসি তে ভালো ফলাফল করতে পারে নাই। তাহলে কি বুঝতে পারলা? তুমি মনে করতে যে তোমার এই বন্ধু সবসময় তোমার সাথেই থাকবে, সবসময় তোমাকে সে সাপোর্ট দিবে। বাট খেয়াল করো, এই কলেজ লাইফে সে তোমাকে সাপোর্ট দিল না, এখন সে তার নতুন বন্ধু বান্ধবের সাথে চলতেছে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আমি যারে আপন মনে করতেছি, বন্ধু বান্ধবের জন্য আমার পড়ালেখার গ্যাপ দিয়ে সুন্দর করে তার সাথে ঘুরতে বেড়াইতে যাইতেছি, সে হয়তো আমার লাইফে অনেক কিছু ইম্পর্টেন্ট, সে আমাকে অনেক কিছু করে দিবে। বাট দিন শেষে ভাইয়া, সে তোমাকে কিছুই করে দিবে না। দিন শেষে কি, সে তোমাকে কিছুই করে দেবে না। সে তোমাকেই যে এখন আর যেভাবে ছেড়ে চলে গেছে সেভাবেই চলে যাবে। অনেকে তো সারাদিন 24 ঘন্টা ফেসবুকের মেসেঞ্জারে অনেকের সাথে চ্যাটিং করো, ঠিক আছে? অনেককে অনেক ভরসা দাও, ভবিষ্যতের কথা বলো, অনেক রাত পার করে দাও, তাই না? তাদেরকে বলতেছি, সো এখনো সময় আছে, তুমি ওই জায়গাগুলো থেকে একটু ব্যাক চলে আসো, এসে পড়ালেখা করো। তুমি যদি নিজেকে নিজের মতো জাস্টিফাই করতে পারো, নিজেকে নিজের মতো প্রতিষ্ঠিত করতে পারো, দিন শেষে ভাই কেউ কিছু করুক আর না করুক, তুমি করবা। তুমি নিজের দিকেই খেয়াল করো, তুমি কোন পজিশনে আছো, এটা আসলে আমার বলার প্রয়োজন নাই, তুমি নিজেই বুঝতে পারবা। আমরা তো এই জিনিসগুলো দেখছি, তাই না? এখন তোমরা আমাদের স্টুডেন্ট, তোমাদেরকে যদি আমি না বলি ভাই, কাদেরকে বলবো? যদিও আমার কথাটা তেতো মনে হবে, বাট দিন শেষে তোমার বাবা মা সবাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎই কামনা করে। একটা জিনিস খেয়াল করো, এই যে তোমাকে পড়ানোর জন্য তোমার বাবা মা টাকা দিচ্ছে, কত কিছুই না দিচ্ছে, বাট তুমি তাদেরকে কি দিচ্ছ? তারা জাস্ট একটা জিনিস তোমাকে চায়, তুমি একটা ভালো রেজাল্ট করো, ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, ভালো কিছু করো, এটাই তোমার বাবা মা চাচ্ছে। এছাড়া কিন্তু তোমার বাবা মা কিছু চায় না। তোমার বাবা মার একটাই স্বপ্ন যে তুমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, তারা একটু বুকটা মানে ফুলিয়ে বলবে যে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরকম বিভিন্ন কথা কি তারা বলবে, তারা একটু মানে নিজেকে গর্বিত মনে করবে যে ইস, আমার ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতে পারতেছে। তারা কিন্তু তোমার কাছে কোনো টাকা চাচ্ছে না, চায় যে আমার 10,000 টাকা দে, 50,000 টাকা দে, এটা কিন্তু এখন চাচ্ছে না। তারা একটা জিনিসই চায়, একটু সম্মান চায়, তোমার কাছ থেকে একটু সম্মানই চায়।
তো তুমি যদি এই সম্মানটা তাদেরকে এখন না দাও, তুমি যদি তাদের জন্য একটু পরিশ্রম না করো, তাহলে ভাই আর কি বলবো, আমি তোমাকে আসলে কিছু বলার নাই। তো তুমি নিজের ভবিষ্যৎ তুমি নিজেই তৈরি করতে পারবা যদি আমাদের কথাগুলো শোনো, ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাই আমরা এখন এটা তো শিখলাম, 3 নাম্বারটা বলো তো কি হবে। দেখো 3 নাম্বারটাও কি হবে, দেখো আমি তোমাদেরকে এখানে টেকনিক শেখাচ্ছি যেগুলো আসলে তোমাদের জন্য প্রয়োজন। দেখো আমি এখানে যে জিনিসটা লিখতে পাচ্ছ, 3 নাম্বারটা দেখো আমি তোমাদেরকে শর্টকাটে শিখালাম। কি শিখালাম? যে দেখো এটাও একটা বড় সেন্টেন্স, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, মোটামুটি বড় সেন্টেন্স। তো এইরকম বড় সেন্টেন্স হইলেই সেখানে আমরা কি করতে পারি, হ্যাড বেটার বসায় দিতে পারি, তাই না? তাহলে আমি কি বুঝতে পারলাম, যদি সেন্টেন্সের শুরুতেই যে দেখো এখানে সাবজেক্ট আছে, পরে একটা গ্যাপ, পরে আবার ভার্বের 1 নাম্বার মিলে যাচ্ছে, আমি যেই কটা দেখাচ্ছি আমাদের যে কটা টেকনিক ছিল সবগুলোর সাথেই কিন্তু মিলছে। মিলছে না ভাই? বলো, সত্যি করে বলো। এগুলো বোর্ড কোশ্চেন। যেমন এই যে এখানে আমার নামটা, তাসনাম নামটা, এটা আমি নিজে বসাইছি, বাট এখানে অন্য আরেকজনের নাম ছিল, বসাইছি যাতে তোমাদের মনে থাকে সেন্টেন্সটা, এই জন্য। আচ্ছা, এরপরে খেয়াল করো, এটা একটু খেয়াল করো, এটাও দেখো একটা বড় সেন্টেন্স, তাহলে এখানে কি হবে, সেম অ্যাডভেটারি হবে। সো এখানে কি হবে, দেখো তো, বলো তো কি হবে। দেখো তোমাকে খুবই দুর্বল মনে হচ্ছে, তাহলে এখানেও কি হবে, এখানেও হ্যাড বেটার হবে। এখন তোমাদের প্রশ্ন এটা হইতে পারে যে ভাই আপনি আমাদের 5টা এক্সাম্পল দিলেন, এই 5টার মধ্যে 5টাই হ্যাড বেটার দিলেন। ভাই আমি তো তোমাদেরকে 5টার মধ্যে 5টা হ্যাড বেটার এই জন্য দিছি যাতে তোমরা একটু ঢস খাও, তাই না? তোমরা যদি একটু বিভ্রান্ত হয়ে যাও। 5টাই মানে তোমরা তো আন্দাজও কো অনেকে, আমি জানি যে তোমরা অনেকে আসো যারা আন্দাজে উত্তর দাও, একজনেরটা দেখে আরেকজনে দিয়ে দাও, সে একটা দিব হলো হ্যাভ টু, একটা দিব হ্যাজ টু, এরকম আন্দাজে একটার পর একটা সে দিয়ে দিবে। এটা আমি জানি, এটাকে আমি জানি না, এটা আমি জানি, এই জন্য সব একরকম দিছি, যে আন্দাজে উত্তর দিবা কিন্তু উত্তর তো একটাই। এটাই হলো সিস্টেম, বুঝছো? এই যে এখন আমরা আরেকটা দিচ্ছি, এখন আমরা কি দিচ্ছি, আরেকটা দিচ্ছি, বুঝছো? এটাও একটা বড় সেন্টেন্স, তাই না? তাহলে এগুলো কি হবে বলো, এই যে আরেকটা। এবার দেখো 7 নাম্বারটা আমরা একটু দেখি, 7 নাম্বারটা দেখো, এই যে সেম সাবজেক্ট আছে, পরে গ্যাপ আছে, পরে ভার্বের 1 নাম্বার আছে, আছে কিনা? তাহলে এইটা তো ভার্বের 1 নাম্বার গেল, তাই না? এই যে দেখো সেন্টেন্সের মধ্যে দেন আছে, যদি সেন্টেন্সের মধ্যে দেন থাকে তাহলে কি করতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে উড রেদার আনতে হবে, ঠিক কিনা? ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 2টা টেকনিক শিখছি। কয়টা টেকনিক শিখছি? যদিও টেকনিক শিখছি 2টা, বাট ওয়ার্ড শিখে ফেলছি কিন্তু আমরা কয়টা, 8টা। কয়টা ওয়ার্ড শিখছি? 8টা। তাহলে তোমার হয়তো মনে হইতে পারে এমন যে ভাই আপনি তো খুবই অল্প পড়ান বাট কথা বেশি বলেন। আমি জানি প্রতি বছরই অনেক স্টুডেন্ট আসে, তারা আমার সম্পর্কে অভিযোগ করে একটা বিষয়, সেটা কি, ভাই আপনি পড়ান কম বাট কথা বেশি বলেন, এটা করেন, ওইটা করেন, সেটা করেন। কিন্তু ভাই আসলে দিন শেষে আমি কম পড়াই না, আমি বেশি পড়াই, বাট কথা বেশি বলি, ঠিক আছে, বাট অল্পর মধ্যেই অনেকখানি পড়ায়। যেমন খেয়াল করো, জাস্ট তোমাদেরকে টেকনিক শিখাইছি কয়টা, টেকনিক, এই টেকনিক শিখাইছি কয়টা, 2টা। 2টা টেকনিক শিখাইছি, বাট ওয়ার্ড শিখছো কয়টা, ওয়ার্ড শিখে ফেলছো 8টা। আর আরেকজন কি করবে, সেই 8টা ওয়ার্ড একটা 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 করে শিখাবে। সে যখন একটা 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 করে শিখাবে, তখন কি হবে, তখন কি হবে, তখন কি হবে, তখন তোমার মনে হবে যে দূর এত পড়া কেমনে পড়ো। আর আমি 2টা টেকনিক শিখেছি, 8টা হয়ে গেছে, তাহলে আমি তো মজা করবোই রে ভাই, মজা করি দেখি তো 8টা হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করো, আমি দেখো 8টা কি কি পড়াইছি। সো 1 নম্বরে আমি কি পড়াইছি, ইট পড়াই ফেলছি। তাহলে তোমার কাজ কি, বিভিন্ন বোর্ড কোশ্চেনে যাবা, যা ইট পাইলে এটা সমাধান করার ট্রাই করবা। দেয়ার পড়াইছি, তাহলে তোমার কাজ কি, বিভিন্ন বোর্ড কোশ্চেনে যাবা, যা এটা তুমি বের করবা। হোয়াট ইফ পড়াইছি, হোয়াট ইফ প্র্যাকটিস করবা। এখন আমি বলি এই চ্যাপ্টার গুলোতে তুমি কিভাবে নিজের বেশি ভালো স্টুডেন্ট বানাইবা। বেশি ভালো স্টুডেন্ট বানানোর একটাই সিস্টেম, আমি যে কোনো ওয়ার্ড শিখাচ্ছি এডি দিয়ে তোমার যত বোর্ড কোশ্চেন আছে ওই বোর্ড কোশ্চেনে যদি এই ওয়ার্ড গুলো পাও, সবগুলো তুমি সমাধান করে ফেলবে। শুধুমাত্র যে ওয়ার্ড গুলো আমি শিখাইছি এগুলোই সমাধান করবে, অন্যগুলোর প্রয়োজন নাই। যে আসলেই দেখো যে ভাইয়া যে পড়াইছে এটার সাথে আসলে মিলে কিনা।
তারপর আমি যখন আবার বোর্ড কোশ্চেন সমাধান করব, এই যে ধৈর্য ধরেই তো সমাধান করবো, তাই না? এই বোর্ড কোশ্চেনটা তখন দেখবে কি জানো, তখন দেখবে যে সবকিছু সহজ মনে হয়ে গেছে, ঠিক আছে? আর এই বইটা যদি সাথে নিয়ে রাখো তাহলে তো একদম কোনো কথাই নেই, যেটা ভুল বুঝবা না, তাহলে আমি পড়াচ্ছি আর তুমি একটু এক্সট্রা পড়তেছো, তাহলে তো এই বইটা থাকলে ভালো, তাই না? তখন তুমি নিজের থেকেই আমার সাথে সাথে পড়তে পারবা। খেয়াল করো তাহলে, তাহলে এখানে খেয়াল করো, ইট দেয়ার বাটে পড়াইছি, তারপরে কি পড়াইছি? হ্যাড বেটার পড়াইছি, তারপরে কি পড়াইছি? উড রেদার পড়াইছি, তারপরে কি পড়াইছি? হ্যাভ টু পড়াইছি, তারপরে কি পড়াইছি? হ্যাজ টু পড়াইছি, তারপরে কি পড়াইছি? হ্যাড টু পড়াইছি, ঠিক আছে? সেগুলো হলো বিভিন্ন বোর্ড কোশ্চেনে যাবা, যাওয়ার পরে এগুলো প্র্যাকটিস করবা, তাইলে হবে। এবং আমি এখানে যে 8টা শিখেছি, 8টা পরীক্ষা আসে, সব সময় আসে, এমন কোনো বোর্ড কোশ্চেন নাই যেখানে গেলে তুমি এগুলোর মধ্যে পাবা না, সব বোর্ড কোশ্চেনে এগুলো আছে। বিশ্বাস না হইলে এখনই বোর্ড কোশ্চেন বের করো, এখনই দেখতে পারবা। যদি তোমার বিশ্বাস না হয়, আমি আমাদের এই বইয়ের মধ্যেই যে বোর্ড কোশ্চেন আছে সেটাই দেখাই দিচ্ছি, দাঁড়াও। এবং এই বইয়ের মধ্যে একটা সিস্টেম দেখে, এই দেখো এই বইটা কেন এতটা ভালো আমি তোমার বুঝাই দিই, আসলে তুমি হয়তো বুঝতে পারতেছো। খেয়াল করো, এই যে এখানে দেখো, এই যে টেকনিক তো আছে, টেকনিকের পরে একটা সেন্টেন্স লিখা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটার মধ্যে বলা আছে যে এটা হলো গ্যাপ, দেখছো? তারপর আবার বলা আছে যে এই যে দা ট্রেন ইজ লেট, এখানের মধ্যে প্রথমে গ্যাপ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এগুলো আছে। এই জন্য উত্তরটা এটা হচ্ছে, এই যে কৌশল, প্রয়োগ কৌশল কিভাবে তুমি প্র্যাকটিস করবা সেটা কিন্তু এখানে দেখা দিচ্ছে, যেটা কিনা তুমি অন্য বইয়ের মধ্যে পাবা না, আসলে এরকম প্রয়োগ কৌশল পাবা না, তুমি বিশ্বাস করো আর না করো, ঠিক আছে? তার মানে দেখো এই বোর্ড কোশ্চেনটা তোমাকে একটু দেখো, এই যে বোর্ড কোশ্চেন দেখো, তোমাদেরকে হ্যাভ টু শিখাইছি, এটা হলো ঢাকা বোর্ড 2018 সালে আসছে, হ্যাভ টু শিখাইছি আসছে, উত্তরেদার শিখাইছি আসছে, ইট শিখাইছি আসছে, হ্যাড বেটার শিখাইছি আসছে, হোয়াট ইফ শিখাইছি আসছে, দেয়ার শিখাইছি আসছে, তাহলে 8টাই তো আসছে। বুঝতে পারছো? তুমি এই প্রশ্নগুলো কি করো, বুঝছো? তাহলে তুমি কি করো, তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনে যাও, যাই ওয়ার্ডটা ওয়ার্ড দিয়ে ভালো করে, ঠিক আছে? ঠিক আছে, বোর্ড কোশ্চেনটা দিয়ে ভালো করে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে, ঠিক আছে? সো তাহলে ক্লাস কি আজকে এই পর্যন্তই রাখবো? এখানে হলো হ্যাভ হবে, হ্যাভ 6 নাম্বারটা হবে ইউ হ্যাভ টু। আমি চাইতেছি কি জানো, আমি চাইতেছি যে তোমরা এই ক্লাসটা তো কয়েকটা ইয়ে হবে, কারণ এখানে যে 8টা ওয়ার্ড শিখেছি, 8টা তোমাদের আসবেই, 10টা ওয়ার্ড, যার মধ্যে 8টা শিখে ফেলছো অলরেডি, ঠিক আছে? 8টার মধ্যে থেকে তুমি 5টা 6টা 5টা মোটামুটি 100% সবসময় পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে আর 5টা শিখাইতে হবে। এখন এইগুলো তো তোমার প্র্যাকটিস করতে হবে রে ভাই, এখন তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত না ভালো শিখবা, এই জন্য আমি তোমার বললাম যে তোমার যে বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, এই 8টা ওয়ার্ড দিয়ে পুরা পুরা একটা কাজ করবা, পুরা বই, তোমার যে বইটা আছে বইয়ের এই সব শিখে ফেলবো আজকেই, যা যেই জায়গায় দেখবো যে দেয়ার আছে মানে এটা আমাকে করাইতে হবে, মানে এটা আমি শিখতে হবে। যে জায়গায় হচ্ছে তোমার উত্তরেদার আছে সেইটাই মনে করবা যে তুমি এটা শিখছো, আর আমি দেখি যে আসলে এটা উত্তরটা মিলে কিনা, কোন সেন্টেন্সটার মধ্যে উত্তরেদার বসাইতে হবে এটা তুমি মিলাইবা, ঠিক আছে? তাহলেই তুমি পেয়ে যাবা। বুঝছো, বুঝছো, কথা বুঝছো? এখন হলো বেশি বেশি বই প্র্যাকটিস করতে হবে, বই প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন আরেক কয়েকটা দেখাই, যেমন এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেনই, আসলে এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে এইখানে দেখো, এই দেখো এখানে হচ্ছে দেন আছে, তাহলে সেন্টেন্সে দেন থাকলে কি হবে? উঠরেদার হবে, দেন আছে উঠরেদার হবে। এই যে এখানে দেন আছে উঠরেদার হবে, ঠিক আছে? এই যে দেন দেন এগুলো থাকলে সবগুলোতে কি হবে? উঠরেদার হবে। এখন এই 8টা ওয়ার্ড সুন্দর করে লিখে ফেলো, এই 8টা ওয়ার্ড দিয়ে সুন্দর করে A to Z শিখে আসবে, ঠিক আছে? শিখে আসবা, যখন পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমি চাচ্ছি যে পুরো ক্লাসটার পিডিএফটা একসাথে দিয়ে দিই, কারণ অলরেডি তো এটা সব লিখছো। এখন যা যা লিখছো, আমি যা শিখাইলাম, এই সবগুলাই হচ্ছে তুমি এই গ্রুপে জমা দিবা, লিখে জমা দিবা এখনই, ঠিক আছে? 12টার মধ্যে যা যা শিখানো হয়েছে সবগুলো লিখবা, লিখে জমা দিবা। আর হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে সেটা তো লিখবে। ঠিক আছে?
আরে ভাই একদিনে সব করাইলে তো হবে না রে ভাই, বুঝো না কেন? তোমার 8টা ওয়ার্ড অলরেডি শিখাই ফেলছো, আরো 2টা ক্লাসের মধ্যে তোমাকে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, আর এগুলো শিখাই ফেলবো, তাইলেই তো হয়ে যাবে, তাই না? কালকে 3 নাম্বার টেকনিক শেখাবো, তারপরে 4 নাম্বার, এরকম করে কালকেই মোটামুটি, মানে কালকে বলতে নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন মোটামুটি সব শেষ হয়ে প্র্যাকটিস। মানে তোমার এত টেনশন করার প্রয়োজন নেই ভাই, সিলেবাস আমি শেষ করে দিব। সিলেবাসের কতটুকু বাকি থাকে এটা আমি দেখবো, সব হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকো, আর যদি ক্লাস সম্পর্কে কারো কোনো সাজেস্ট থাকে সরাসরি আমাকে বলবা, এখানে বলো। কারো কোনো সমস্যা থাকলে, আচ্ছা কেউ যদি কোনো কিছু না বুঝো, ঠিক আছে, আমারে বলবা। সেটা তুমি ইংলিশের কোনো ওয়ার্ড, মানে তুমি কোনো ইংলিশের, ধরো এইটা একটা বোর্ড কোশ্চেন সলভ করতে গেছো, সেই জায়গায় যাওয়ার পরে তুমি আটকে গেছো, তখন ওইটার ছবি তুলে আমাকে দিবা এই যে আমার এই যে এইটাই তো আমার আইডি, তাই না, যেটা ক্লাস হচ্ছে, এখানে দিয়ে বলবো যে স্যার আমি এই জিনিসটা বুঝি না, আমার একটু বুঝাই দেন। আরে ভাই আমি বুঝাই দিব, পড়ালেখার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করলে অবশ্যই তাসলাম স্যার সেটা অবশ্যই তোমাদেরকে বুঝাই দিবে, কোনো সমস্যা নেই। তোমরা স্টুডেন্ট, বুঝতে চাইবে অবশ্যই বুঝাই দিব, ঠিক আছে। কোনো প্রবলেম হইলে, কোনো কিছু বুঝতে সমস্যা হইলে, যদি সমস্যা হয় আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো তাহলে কি শেষ করি, ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে। আর যেটা বলতেছি সেটা হলো, যা বলিস আর পড়বা, তাইলেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। সালাম আলাইকুম।